কালিকাদা আমাকে বলেছিল যে যে কোনো সৃষ্টি প্রজন্ম বহন না করে আগামী প্রজন্মের কাছে সেই সৃষ্টিটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আমার গান বসে 10টা লোক শুনবেই শুনবে, আমি শোনাবই তাদেরকে গান, আমি গান গাইবো, আমার যেন মঞ্চেই মৃত্যু হয়, এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। তো ছোটোবেলা থেকে যেটা আমার প্যাশন সেটাই আজ আমার প্রফেশন। এখন অনেক আর্টিস্ট আছে যে শাহ আব্দুল করিমের গানকে নিজের গান বলে আমার আগে কার্তিক দাস বাউল ছিলেন, কার্তিক দাস বাউলকে বলা হচ্ছে দাদা কলঙ্কিনী দাদা, অবভিয়াসলি কার্তিক দাস বাউলের গান, কিন্তু কার্তিক দা বললেন অন স্টেজ এটা কিন্তু আমার গান নয়, আসামের কামরূপ অঞ্চলের কামরূপী গান, এটা শ্রীকৃষ্ণকে হারামজাদা বলা হচ্ছে, রাধাকে কেন কলঙ্কিনী বলা হচ্ছে। তারপরের ভার্সন পটাদা গানটা ভীষণ ভালো গে, প্লিজ পটাদা কিছু মনে করো না, আমি তোমার নামটা নিয়েছি, কিন্তু তুমি লোকসঙ্গীতটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মেবি আছে, হয়তো আছে, আমাদের বিশ্বভারতীতে এখনো পর্যন্ত নেই। এটা বাদশার গান নয় যদিও। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের পরিবারের সবাই ভালো আছে। আমাদের বৈঠকখানার পর্বে এর আগে অনেক ধরনের শিল্পী এসেছেন, তো আজকে আমাদের যিনি অতিথি তিনি গান এবং তিনি গান অনেক অনেক ধরনের গান সেটা কী সেটা তার মুখ থেকে পরে শুনবো। বাট তার লোকগীতি অনেকটাই বেশি ফেমাস তার গাওয়া, এবং হয়তো আপনারা অনেকেই ওনার গান শুনতে থাকবেন এর আগে, এবং উনি যেভাবে গানটাকে ভালোবেসে গানটাকে মজা করে গান আমাদের মতো দর্শকদের, সেটা যথেষ্টই আমরা উপভোগ করি। আশা করি আপনারাও সেই গান অনেক বেশি উপভোগ করেন। তাই চলুন আমরা বেশি বকবক না করে আজকের অতিথির সঙ্গে আপনারা আলাপ করিয়ে দিই। আজকের অতিথি পৌশালী ব্যানার্জি। নমস্কার। 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 কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আসতে অসুবিধা হয়নি? না, একদম অসুবিধা হয়নি। আর কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, বেশ মিষ্টি পরিবেশ, ভেরি কোজি, খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এরকম পডকাস্ট আমার ফার্স্ট টাইম। ও নাইস, প্রথমবার আমাদের শোতে আসার জন্য খুব ভালো লাগলো। তোমাদের শোতে খুব ভালো লাগলো। তো দর্শকরা, আপনারা দেখছেন আমাদের সবাই অনেকেই নতুন নতুন আসছেন এবং প্রথমবার কাজ করছেন, শুনে আমাদের খুব ভালো লাগছে। আপনার সঙ্গে থাকবেন। তো আমরা গানের আগে আমরা একটু তুমি যেখান থেকে আসছো বা তোমার ছোটোবেলায় যদি আমরা একটু যাই, তাহলে তোমার বেড়ে ওঠা কোথা থেকে বা স্কুলিং নিয়ে এইসব নিয়ে তুমি বলো। আমার ছোটোবেলা আসানসোল চিত্তরঞ্জন, মানে একদম অফস্কার্ট, মানে একদম পুরনো। ওইখানেই অ্যাকচুয়ালি আমার জন্ম যদি বলি তাহলে আমার কৃষ্ণনগর, আমার মামার বাড়ি। ওইখান থেকে বাবা রেলে চাকরি করতেন, CLW চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তো সেই সুবাদে আমাদের চিত্তরঞ্জন, আসানসোল চিত্তরঞ্জন, আমি ওখান থেকেই পড়াশোনা করেছি। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি শান্তিনিকেতনে এসেছি। এইটুকুই জার্নি ছিল। শান্তিনিকেতনে আমি আমার ইউনিভার্সিটি সেকশনটা আমার শান্তিনিকেতনে, বিশ্বভারতীর এক্স স্টুডেন্ট, সঙ্গীত ভবনে পড়াশোনা করেছি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স করেছি। এবার সেখানেও জায়গাটার প্রতি অসম্ভব ভালোবাসা। একটা তো রুচিপূর্ণ নিয়ে থাকতে হবে, মানে আমাকে তো বাহানা নিতে হবে যে পড়া শেষ হয়ে গেছে, এবার তো বাড়ির লোক অবভিয়াসলি বলবে বাড়ি চলে এসো, পড়া শেষ, বাড়ি চলে এসো। তো বিয়ে করেছি, একটা ভালো ছেলে, ভালো ফ্যামিলি, সুন্দর, মানে ব্যাপারটা পুরো সুন্দরভাবে আর কি হয়ে গেছে। আমি এখন রাইট নাও শান্তিনিকেতনে থাকি, কিন্তু কর্মসূত্রে আমাকে এখন কলকাতায় থাকতে হয়। শান্তিনিকেতনে পড়াশোনার পর বিয়ের কিছু বছর পর আমি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি, এবং সেটা আমার ফার্স্ট টাইম জীবনের যে কোনো একটা টিভির রিয়েলিটি শো। মানে এতদিন টিভিতে দেখে এসেছি রিয়েলিটি শো, সবাই গান গাইছে, সবাই নাম করছে, উন্নতি করছে, সবার একটা ইচ্ছা প্রকাশ হয় যে আমিও তাহলে করি। এটা একটা তো সাধারণ মধ্যবিত্ত একটা সহজাত প্রবৃত্তি। আমিও ওই ভেবেই রিয়েলিটি শোতে গেছি, চান্সও পেয়ে গেছি, এবং সেইখান থেকে আস্তে আস্তে আমরা কলকাতা শহর, আমি 2017-তে কলকাতা শহরে প্রথম বলতে পারো এসেছি কর্মসূত্রে। এখন স্টিল আমি এখন ইন কলকাতা। সুন্দর। রিয়েলিটি শো কোন শোটা ছিল? জি বাংলা সারেগামাপা। কোন সাল? 2016-17। বাহ। সারেগামাপা থেকে তারপর তোমার জার্নি স্টার্ট? সারেগামাপার পর থেকে আমার জার্নিটা মানে অথেন্টিক্যালি এবং প্রফেশনালি
আমার স্টার্ট জার্নি। তার আগে গান গাইছি, হুম। দু একটা জায়গায় গান গেয়েও যে কেউ পাত্তাও দিত না তখন তো নাম তখন হয়নি তো তাই। নাম হয়নি। হ্যাঁ। কিন্তু হয় না, প্রত্যেকটা আর্টিস্ট মানুষ মানে যাদের শৈল্পিক সত্তাটা প্রথম থেকেই থাকে, কিছু একটা করব হুম। যেন আমাকে চারটে লোক দেখে, আমি যেন একটু ফোকাসড হই, আমি যেন একটু ইম্পর্টেন্স পাই, এটা প্রত্যেকটা মানুষের শৈল্পিক সত্তা কাজ করে একদম। তো আমার প্রথম থেকেই ছিল যে আমি মানে এটা আমার বলতে, তোমার পডকাস্টে এসে বলতে আমার ভাল লাগছে যে ছোটোবেলা থেকে, এটা আমি স্টেজেও বলি, হুম। ছোটোবেলা থেকে আমার যেটা প্যাশন ছিল যে আমি গান গাইবো, আমাকে চারটে লোক শুনবে, আমার গান বসে 10টা লোক শুনবেই শুনবে, আমি শোনাবই তাদেরকে গান, এই প্যাশনটা আমার ছিল। তো ছোটোবেলা থেকে যেটা আমার প্যাশন সেটাই আজ আমার প্রফেশন। ভীষণ ভাগ্যের ব্যাপার। এটা একটা ভাগ্যের ব্যাপার, হুম। কারণ আমরা সবসময় ভাবি এই হব ওই হব, কিন্তু সেটা তো ভাগ্যের নিয়ন্ত্রণে হয় না। হুম। বা যখন বয়স বাড়ার সাথে সাথে সিচুয়েশনটাও চেঞ্জ হয়, তখন সেই স্বপ্ন পূরণ নাও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে হয় না, আবার অধিকাংশ ক্ষেত্রে হয়। ওই অধিকাংশ ক্ষেত্রে হওয়ার মধ্যে আমার ছোটোবেলায় যেটা আমি ভাবতাম আমি গান নিয়ে পড়বো, আমি গান নিয়ে থাকবো, আমি গান গাইবো, আমার যেন মঞ্চেই মৃত্যু হয়, এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। একটা একদম প্রবলভাবে একটা শিল্পী সত্তার স্বপ্ন। একদম, আমি একদম এরকমভাবে থাকি। আমি রিড করতে পারছি। যাই হোক, তো একটা প্রশ্ন করছি, নিশ্চয়ই। তুমি উচ্চ মাধ্যমিকের পর তুমি গান নিয়ে পড়াশোনা করতে বিশ্বভারতীতে যাচ্ছ, সঙ্গীত ভবনে। তো আমাদের মধ্যবিত্ত বাড়িতে যেমন থাকে যে উচ্চ মাধ্যমিকের পর আমরা যে জেনারেশন, যে বয়সে আমরা বড় হয়েছি, ইঞ্জিনিয়ারিং করতে হবে, ডাক্তারি করতে হবে, এসব করতে হবে। তো সেখান থেকে বেরিয়ে তুমি প্রথমে চুজ করছি আমি গান নিয়ে পড়াশোনা করবো, এটা নিয়ে বাড়িতে কোনো সমস্যা? আমি চুজ করিনি গান নিয়ে পড়বো, আমার বাবা মা চুজ করেছে যে আমার মেয়ে গান নিয়েই পড়াশোনা করবে, আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো বলে ঠিক করেছিলাম। আমাকে বললো ওই রসায়ন তোমার দ্বারা হবে না, তুমি যে রসায়ন নিয়ে মঞ্চে উঠতে পারবে, তোমার সুর, তোমার 7টা সুর, 12টা সুর নিয়ে তুমি যে রসায়ন করতে পারবে, তুমি সেই রসায়নের দিকেই যাও, দ্যাট ইজ মিউজিক। মিউজিক ইজ আ রসায়ন, কিন্তু হ্যাঁ, একদম একদম কেমিস্ট্রি ইজ আ বিগ কেমিস্ট্রি। একদম। হ্যাঁ, তো মা বলল, বরং উল্টোটা হয় যে বাড়ির চাপ থাকে, তোমাকে অমুকে উকিল হয়েছে, তোমাকেও উকিল হতে হবে, অমুকে ডাক্তার হয়ে, অমুক তমুকের চক্করে আমি কোনোদিন পিসিনি যাতাকলে। আমি বরং চেয়েছিলাম যে কেমিস্ট্রিটা আমার ভালো লাগতো, আমি ভীষণ পছন্দ করতাম কেমিস্ট্রি। মা বলল যে না, তুমি আমি ছোটোবেলা থেকে গান করছি, আমি 2.5 বছর বয়স থেকে গান গাইছি। এবং তখনকার দিনে তো এত সিডি ডিভিডির ব্যাপার ছিল না, ক্যাসেট ছিল, ছোট্ট টেপ রেকর্ডার নিয়ে আমার কাছে ওটা ওয়াকম্যান, হ্যাঁ তখন ওয়াকম্যানও নয়, বড় একটা টেপ, সেই কালো কালো মতো থাকতো, অ্যান্টেনা দেওয়া, সুইচ টিপলে লাল সুইচে রেকর্ডিং হতো, ওইটা। এবার আমি তখন থেকে গান গাইছি, পাড়ার লোকেরা বলতো, আত্মীয় স্বজন বলতো যে মাম্মা, মানে আমার নিকনেম ধরে, মাম্মা ও এত ভালো গান গাইছে, তুমি একবার একটু চেষ্টা করে দেখো গানের। তখন বাবা বলেছিল যে দেখা যাবে, আর স্বাভাবিক, সাধারণ মধ্যবিত্ত বাড়িতে তো ফিউচারে কি হবে আমরা তো কেউ জানি না। তখন বাবা বলেছিল হ্যাঁ দেখা যাবে, আগে বড় তো হোক। তখন 2.5 বছর কি 3 বছর বয়স, তখনই আমি চিত্রাঙ্গদা করেছিলাম, মোহিনী মায়া থেকে শুরু করে তৃষ্ণার ও শান্তি পর্যন্ত। কথা ছিল না, আমি এটাও স্পেসিফিক করে দিই, চিত্রাঙ্গদা গাওয়ার মতন বয়স 2.5 বছরটা নয়। আমার মা বলে, এখনো বলে যে কথা নেই কিন্তু, মানে হ্যাঁ না করছো কিন্তু সুরটা ঠিক। এবং চিত্রাঙ্গদার প্রথম গান হচ্ছে মোহিনী মায়া এলো, আমরা যদি একটু ক্ল্যারিফাই করি, স্পেসিফাই করি, মোহিনী মায়া এলো থেকে তৃষ্ণার ও শান্তি পর্যন্ত পুরোটাই না 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 না, অত তো শব্দ চয়ন তখন অত স্পষ্ট ছিল না, তো সবাই অবাক হয়ে গেছিল। ওইটাই সূত্র ধরেই আজকে এইখানে আমি পৌঁছালি। তোমার একটা ভিডিও থাকবে সোনি আমার মতো, ফিউচার ফেমাস হয়ে গেলে 2.5 বছরে গান গাইছে পৌঁছালি। যাই হোক, আমরা কাকু কাকিমাকে ধন্যবাদ জানাবো এরকম সাপোর্টিভ প্যারেন্ট হওয়ার জন্য, নাহলে আমরা হয়তো পৌঁছালিকে পেতাম না আজকে এখানে। ইটস ট্রু, আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তার তো কিছু তো ফল তো ঈশ্বর দেবেন। শুনে খুব ভালো লাগলো জার্নিটা। তো তোমার প্রথম গান গাওয়া, তুমি প্রথম এজ এ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে শুরু করলে, না তুমি সিনেমায় গান গাওয়া বা রেকর্ড লেভেলে যাওয়া, কোনটা দিয়ে তুমি স্টার্ট করেছিলে? প্রথম গাইতাম কোরাসে, হ্যাঁ সেটা তো সবাই পেছনে বসে গাইতাম, সবাই গাইছে আমিও গাইছি, এরকম একটা ধুয়ো ধারা ধর বলে না ওইটা।
তারপরে ঠিক করলাম, অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়েছি, আমি রবীন্দ্রসঙ্গীতটা নিয়েই থাকবো ঠিক করেছিলাম। টু সাম এক্সটেন্ট যে আমি লোকসঙ্গীত মানে একদম অন্য একটা ধারা নিয়ে আমি এলাম, এবং ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান মানে আর্টিস্ট হিসাবেই আর কি পদার্পণ। প্লেব্যাক করবো বলে তো আমি কোনোদিন ভাবিনি, মানে মাটির গান গাই, অত মানে ক্যালকুলেটিভ, মানে আমি যদি বলি যে না আমি অত না বুঝি না, এগুলো খুব বোকা বোকা লাগবে, হ্যাঁ ভেরি ফেক, হ্যাঁ কিছুই কি বোঝো না, এখন যদি শ্রোতা বলে যে ইয়ার কি না কেউ কি কিছুই বোঝে না, অত মানে ভাবধারা নিয়ে কেউ চলে না, কিন্তু এইটাই করতে হবে, তারপরে এটা করতে হবে, তারপরে ওটা এই ক্যালকুলেশনটা আমার এখনও অবধি নেই। আমি গান গাইবো, আমি ওই সাবজেক্টটাকে ভালোবাসি, আমি নিজেকে ভীষণ স্যাটিসফাইড করি ওই সাবজেক্টটা নিয়ে, আমি লোককে ওইটা ছড়িয়ে দেবো, আমি ওই কাজটাই এখন করে যাই। হ্যাঁ, এবার তুমি যদি বলো প্লেব্যাকের ব্যাপারটা, প্লেব্যাক করতে গেলে হয়তো মেবি এখনও আমি অতটা ট্যালেন্টেড হয়ে যাইনি যে প্লেব্যাকের জন্য হয়তো ঈশ্বরের যবে উনি মনে করবেন তবে আমি সেই পথেও হাঁটবো। না, তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়া শুরু করলে, আমার যতদূর একজন শ্রোতা হিসেবে আমার মনে আছে তুমি কিন্তু তোমার জনপ্রিয়তা পেয়েছিলে একজন লোকসঙ্গীত শিল্পী হিসেবে, তো ট্রেন্ড ওটাই এখানে। তো লোকসঙ্গীত গাওয়াটা কি তুমি শান্তিনিকেতনে থাকতে থাকতে শুরু করো? একদম একদম, কারণ আমি কখনোই বিশ্বাস করি না, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তাহলে শ্রোতা বন্ধুদের শুনতে বুঝতে সুবিধা হবে। যারা যারা শান্তিনিকেতন গেছেন বা গেছো, সোনাঝুরির হাটে বাউলদের সঙ্গে যারা ইন্টারাক্ট করেছে তারা ভেঙে মোর ঘরের চাবিও শুনেছে, হৃদমাঝারে রাখবও শুনেছে। অতএব শান্তিনিকেতনের আকাশ বাতাস শুধু রবীন্দ্রসঙ্গীত, এটা একটু ভুল, অনেকটাই ভুল। হ্যাঁ, তাহলে তুমি তো আরও ভালো বলতে পারছো, অনেকটাই ভুল। অতএব সেই জায়গা থেকে আমার লোকসঙ্গীতের টান, ওখানকার বাউলদের গান শুনে, এবং ওখানে আমার প্রচুর বাংলাদেশি বন্ধুবান্ধব ছিল। আমি যখন মাস্টার্স কমপ্লিট করব, মানে মাস্টার্স করছি, বাংলাদেশের একটা কোটা থাকে শান্তি বিশ্বভারতী, সেখান থেকে প্রচুর বাংলাদেশি ছেলেমেয়েরা পড়তে আসে। তো আমার বন্ধুবান্ধবরা আমায় বলতো যে একবার করেই দেখ না, শাহ আব্দুল করিমের গান, গগন সরকারের গান, হেমাঙ্গ বিশ্বাস। আমি গাইতে পারবো? বলে চেষ্টা করতে অসুবিধা কোথায়? লোকে যদি না শোনে, শুনবে না, আর কি হবে, চত্থাপ্পত্য খাবি না, শুনবে না, ঠিক আছে। আমি তারপরে যখন মাস্টার্স কমপ্লিট করলাম, আমার লোকসঙ্গীতটার প্রতি অতটা মানে ভালোবাসা টান কোনোদিনই ছিল না, কখনো ছিল না। এটা যদি আমি বলি যে বিশাল টান, এটা মিথ্যা কথা বলা হবে। টানটা এলো আমি যখন কালিকাদার সাথে মিট করলাম, মানে সারেগামাপার অডিশনে। হি ওয়াজ দ্য এনসাইক্লোপিডিয়া অফ ফোক জনার অ্যান্ড এরা, যেটা বলবে। কালিকাদা আমাকে বলেছিল যে যে কোনো সৃষ্টি, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুল প্রসাদ, জিয়াল রায়, রজনীকান্ত, যে কোনো, ওটা তো একটা সৃষ্টি, যে কোনো সৃষ্টি যদি প্রজন্ম বহন না করে আগামী প্রজন্মের কাছে, সেই সৃষ্টিটা কিন্তু ধ্বংস হয়ে যায়। রবীন্দ্রসঙ্গীত কিন্তু এখনও স্টিল অ্যালাইভ, কবেকারের গান। এবং রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে আমার হাজার সৃষ্টির মধ্যে এই সৃষ্টিটা একদিন বেঁচে থাকবে। তো সেই কনফিডেন্স লেভেলটা যদি মাটির গানের সাথে না থাকে, তাহলে সেটাও ধ্বংস হয়ে যাবে। তুই তো আপকামিং জেনারেশন, একটু চেষ্টা করে দেখ। এই ইন্টারাকশনটা জাস্ট মনে লেগে গেল, আর মাথার মধ্যে বসে গেল যখন কালিকাদা চলে গেলেন। এটা একটু খারাপ লাগে। উনি অনেক বড় শিল্পী ছিলেন, ভগবান আত্মার শান্তি কামনা। উনি আমাকে সবসময় বলতেন যে পৌশালী, চেষ্টা করিস যেন গানটাকে নিয়ে যাওয়ার। উনি যে ঘরানাতে রেখেছেন তাতে উনি অনেক কিছু দিতে পারতেন আরো অনেক। তো বলে ভালো মানুষদের ভগবান টেনে নেয়, ওইটাই। আমি ওনার দেওয়া কথাটা। এবং আরেকটা এই প্রসঙ্গে একটা কথা বলি, এমন নয় যে তুমি লোকসঙ্গীত গাও বলে বাকি সঙ্গীতের প্রতি তোমার কোনো ভালোবাসা বা টান থাকবে না, এটা কিন্তু খুব ভুলভাল একটা ধারণা। বাকি সাবজেক্ট, তুমি জ্যাজ শোনো, আমাকে বলতো তুমি ব্লুজ শোনো, হিপ হপ শোনো, হিন্দি গানও শুনবে, পুরনোও শুনবে, এখনও শুনবে, আপকামিং শুনবে, কীরকম সাউন্ডস্কেপ নিয়ে তারা গান বাজনাটা করছে, অ্যারেঞ্জমেন্ট কী হতে পারে। এখন দেখো, একটা লোকসঙ্গীতের বয়স মিনিমাম 70-75, অ্যারাউন্ড 100 ইয়ার্স, অনেক পুরনো। আজ আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, কলঙ্কিনী রাধা গানটা 75 ইয়ার্স ওল্ড একটা গান।
তাহলে আজ থেকে ৭৫ বছর আগেকার একটা গানকে তুমি 2024-এর মানুষকে কিভাবে শোনাবে? এই কিভাবে শোনাতে গিয়ে তোমাকে বাকি গানগুলোর অ্যারেঞ্জমেন্ট শুনতে হবে, মানে বাকি জনার, মানে একটা পুরোনো গানকে নতুন আধুনিকরণের ছোঁয়া দিতে গেলে তুমি শোনাবে কেমন করে? আধা লোক তো বলবে শুনবো না এসব গান। যাতে শোনাতে পারো সেই চেষ্টাটাও তোমার, সেই ডেডিকেশনটাও তোমার, সেই লার্নিং প্রসেসটাও তোমার, তার মধ্যে যাপন করার দায়িত্বটাও তোমার, সেই সুন্দর সৃষ্টিকে লোককে বিলিয়ে দেওয়ার রেসপন্সিবিলিটিটাও তোমার। আমি সেই দায়িত্বটা কাঁধে নিয়ে ঘুরছি। খুব সুন্দর বললে। হ্যাঁ, তো এই যে মানে ধারণাটা যে সবকটা সঙ্গীত জানা উচিত, শেখা উচিত, তারপর তোমার করা উচিত। আমি যখন প্রিয়দর্শীর সঙ্গে কথা বলি, তুমি হয়তো দেখেছিলে, ডিরেক্টর, বাট ও গানও গায়, রবীন্দ্রসঙ্গীত গায়, ফোকও গায়। তা আমি ওর কাছে এই জিনিসটা শুনি যে সব ধরনের গান শোনা উচিত, সব ধরনের গান দেখা উচিত। এবং মানে তুমি যদি পড়াশোনা না করো বা তুমি যদি আপডেট না থাকো, আপডেট মানে এখনকার চলতি ভাষায় আপডেট মানে আমি যদি খুব অন্য পুরনো ভাষায় বলি, পড়াশোনা যদি না করো তাহলে তুমি সেটাকে বহন করতে পারবে না। এবং পড়াশোনা না করা এবং জেনারেশন না রাখার একটা খুব বড় একটা দিক আমার ব্যক্তিগতভাবে খুব কষ্ট হয়। আমি একদিনই প্রীতির সঙ্গে কথা বলছিলাম, আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময়ে লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি তিনটে একসঙ্গে চলতো এবং তিনটে ঘটনা আলাদা ছিল, পুরোপুরি আলাদা ছিল তিনটে, ছোটোবেলায় শিখতো। কিন্তু এখন হঠাৎ করে দেখলাম নজরুলগীতি এখনকে বাচ্চারা খুব একটা শিখছে বলে আমার মনে হয় না। আমি কাছে চিনি না খুব একটা, আমি জানি এটা ডিফারেন্ট টপিক, আমি ঢুকবো না আজকে, বহুত জ্ঞান আমার মধ্যে নেই। বাট আমার মনে হয় যে যদি জেনারেশন আফটার জেনারেশন এগুলি চর্চা না করে তাহলে কিন্তু জিনিসটা হারিয়ে যাবে, যেটা খুব খারাপ। ওটাই কালিকাতা বলেছিল, খুব খারাপ এটা কিন্তু খুব খারাপ। দেখো হিন্দি, আমি যদি স্পেসিফিকলি করি, হিন্দি গান এত এত মানে এত এত পপুলার কেন? যে কোনো তুমি একটা বাচ্চা ছেলেকে একটা গান গাইতে বলো, সে কিন্তু ফটাস করে একটা হিন্দি গান গাইতে পারে, না আবার নাও গাইতে পারে, কিন্তু যদি গায় তার মানে তোমাকে ভাবতে হবে যে তার মানে কতটা শোনে, আপডেটেড গান। তুমি এখন একটা বলতে পারো যে তোমরা শাহ আব্দুল করিমের গান ধরবে, হট করে ধরবে না। কিন্তু আমি এখানে একটা কথা, এটাও যেমন একটা স্টেটমেন্ট, তেমনি একটা কথা বলবো, আজকাল এখন মানুষ, আমার ভাগটা যদি মানে আমার যেটা বিষয় লোকসঙ্গীত, এখন লোকসঙ্গীতটা শুনছে, আগে শুনতো না। আগে শুনতো না, কেন শুনতো না আমি ওই তর্কে যেতে অনেক বড় টপিক, পুরো বোর হয়ে যাবে আজকে, পডকাস্ট হবেই না, আপনারা বোধহয় অন্য চ্যানেলে চলে যাবেন এই চ্যানেল থেকে। অতএব মানে আমি এখন বলবো দায়িত্বটা অনেক, এবং সেই দায়িত্ব নেওয়ার জন্য আমি রেডি, আমি মাঠে নেমেই আছি। এটা তো একটা যুদ্ধ, তোমাকে যদি মাঠে নামতে হয় তুমি প্যাভিলিয়নে বসে ডায়লগ দিও না, তোমাকে যদি বলতেই হয় মাঠে নেমে এসে খেলো। হ্যাঁ, আমি মাঠে নেমে আছি, আমি জানি। আর আমার শ্রোতা বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন, চেনেন, জানেন, তারা আমার সাথে ডেফিনেটলি থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। একদম এটা আমরাও শ্রোতা হিসাবে এটা মানি। তো আর এটা খুব ভালো লাগে যে তুমি শুধু গানটাকে গান গাওয়ার জন্য বা শুধু জীবিকার জন্য বা শুধু একটা ফেম পাওয়ার জন্য করছো না, তুমি একটা আদর্শগতভাবে তুমি সঙ্গে যুক্ত, যেটা খুব ভালো। এবং আদর্শ থাকাটা শিল্পীদের একটা শিল্পের প্রতি ভালোবাসা থাকাটা খুব জরুরি আমার মনে হয়। আর আমি শিল্পের প্রতি ভালোবাসা থাকাটা মনে নিয়ে কাজ করতে এসে যখন দেখি যে আশেপাশের লোকজনের মধ্যে শুধু মুখে বলা থাকে না, সেটা যে কি দুঃখজনক, যে কাজ করাটা কত কষ্টকর হয়ে যায়, এটা নিয়ে অন্য কোনো কথা হবে বা পডকাস্টের বাইরে কথা হবে, বলতে গেলে চাপ হয়ে যাবে, খুব কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো আমাদের এটা মনে হয় যে তুমি যেমন লোকসঙ্গীতটা নিয়ে যাচ্ছ, আমরাও চাইবো যে আজ থেকে 5-6 বছর পর, যদি এটা আমার ব্যক্তিগতভাবে খুব ইচ্ছে, কারণ রবীন্দ্রসঙ্গীত চলছে অনেক দিন ধরেই, লোকসঙ্গীতটা আবার রিভ্যাম্প করেছে, খুব ভালো ব্যাপার। নজরুলগীতিটা যেভাবে হঠাৎ করে পিছিয়ে যাচ্ছে, বা এখন বাচ্চারা নজরুলগীতি না মানে অনেক আছে, অনেক এই তিনটে তো মানে চর্চা হতো, বাবারা পাঠাতো বাবা মানে তিনটে শেখার জন্য আমাদের ছোটোবেলায়। তো আমার মনে হয় যে যেসব গানগুলো আছে সেগুলো যদি একটু করে ধরে রাখা হয়। যেন আমাদের এখানে একজন এসেছিলেন পডকাস্টে, উনি সারেঙ্গি বাজাতেন, দেবাশিসদা। তো উনি বলছিলেন যে সারেঙ্গি এখন শিখছে, বাট আগের মতো সেরকমভাবে এটার উপর ঝোঁকটা কমে যাচ্ছে, অনেক কম লোক, অনেক কম বাবা মা পাঠাচ্ছেন, এরকম একটা ব্যাপার উনি খুব ডিটেলসে বলছিলেন। তো এই জিনিসটা ধরে রাখাটা খুব জরুরি। এবং তুমি যে করছো, আমি একটা বিষয় খুব মানি, দেখবে অনেক আগে সেই বাটারফ্লাই সানগ্লাসেস ছিল, খুব পুরোনো দিনের নায়িকারা ইউজ করতো, তখন কিন্তু খুব চল ছিল, মাঝখানে হাওয়া আর ফেরত আসলো,
আবার ফেরত আসলো। এই প্রসেসটাও একদিন ফেরত আসবে, হয়তো আমরা কেউ বেঁচে থাকবো না, হতেই পারে। হতেই পারে। আর মা একটা কথা ছোটোবেলায় বলতে, এখন খুব বলে যে তাদের ছোটোবেলায় যেটা ফ্যাশন ছিল এখনকার বাচ্চারা সেটা পড়ছে। তাহলে Actually. তাহলে এই রিভার্সটা যদি হয়, এই হ্যাঁ। সার্কেলে যদি আমরা, এটা তো লাইফ তো একটা সার্কেল, এই সার্কেলে যদি আসে, তাহলে আজকে যে আমরা ক্ষোভ প্রকাশ করছি, নজরুল গীতি কেউ করছে না, এই 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 কথাগুলো কেউ শুনছে না, হু নোজ যেটা ভবিষ্যতে আবার রিভার্স হবে হয়ে ফিরে হয়তো। আসবে। এটা খুব সুন্দর কথা বললে, আশা রাখি আমরা। এবং অতএব হ্যাঁ, আমার এটাই বলতে চাইছি, বি অপটিমিস্টিক। হ্যাঁ, কোনো কিছুই মানে এভরিথিং ইজ টেম্পোরারি, নাথিং ইজ পার্মানেন্ট রাইট একদম। নাও। এবং আমাদের বাংলার এত ধরনের লোকগীতি আছে এবং এত ধরনের গান আছে, খনি ঠিক আছে, খুনি, এগুলোকে মানে কাজ করার খুব দরকার, খুব প্রচণ্ড দরকার। প্রচণ্ড, মানে হয় না। আমি একটা খুব বিতর্কিত টপিক আমি নিয়ে আসছি। যখন বড়লোকের বেটিলো গানটা হিট করলো, বাদশা গানটা হ্যাঁ, গাইলো, হ্যাঁ, হ্যাঁ। তখন সেটা বাদশার গান নয় যদিও। আমি ইচ্ছা করে কথাটা বললাম, শেষ করি আমি। যখন গানটা গাওয়া হলো, বাদশা গানটা করলো, লোকে বলা শুরু হলো যে বাদশার গান বেরিয়েছে, হিন্দি গান হ্যাঁ, বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা যারা ছোটোবেলায় পড়েছিলাম, ছোটবেলায়। বাদশার গান কী হয়ে গেল। বাট তখন একটা কথা আমি সোশ্যাল মিডিয়ায় পড়েছিলাম, বাদশা গানটা হওয়ার পর ৭৫,০০০ বা কিছু একটা টাকার বোধহয় টোকেন মানি পাঠিয়েছিলেন পরে ওনাকে। তো সেটা নিয়ে উনি খুব থ্যাংক ইউ বলে একটা ভিডিও বানিয়েছিলেন। যেমন উনি শান্তিনিকেতনের পাশে থাকেন, রতন কাহার, তো শান্তিনিকেতনের পাশে থাকেন, হ্যাঁ, ওখানে উনি বাড়ি। বীরভূমের মানুষ। হ্যাঁ, শান্তির পাশেই বাড়ি হ্যাঁ, ওনার, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। তো বোলপুর থেকে ডেকে গিয়ে ওনার বাড়ি। তো উনি ভিডিও বানিয়ে বলতে পোস্ট করেছিলেন। তো সেটা নিয়ে অনেকেই লিখেছিলেন নিচে যে আরে এরকম একটা বয়স্ক লোক এখন কাজ করছে, একে অপমান করা হলো। কিন্তু এর একটা অন্য দিকও আছে, যে বাইরে থেকে যখন গানটাকে গাইছে, এই যে সম্মান দিয়ে হয়তো কম টাকায় দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকাটা কি আমাদের বাংলা যারা কাজ করছে তারা কি দিচ্ছে, বা তারা কি সম্মানটা দিচ্ছে, বা তারা কি সেই গানটা বের করে আনছে? বাচ্চা যে ভার্সনটা বের করেছে, আমি সেটা সাপোর্ট করি না, একদমই করি না। বাট আমি বলছি আমাদের এখানে যে খনি আছে, যে জিনিসটা, যে জায়গাগুলো, সেগুলোকে কি তুলে আনা হচ্ছে? এখন তুলে আনা হয়, এখন একটু একটু করে হচ্ছে। একটু একটু করে। দেখো, আমি তো, তুমি নাম নিয়ে বললে, এখন অনেক আর্টিস্ট আছে যে শাহ আব্দুল করিমের গানকে নিজের গান বলে আছে। আমি হয়তো অল্প বিস্তর, আপনারা সবাই বুঝতে পারছে, বাচ্চা মেয়ে, দুর্ধর্ষ গায় মেয়েটি, তার গানের ফ্যান আমি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু সেই গানটা তো নিজের গান নয়, তো সেই গানটা যার পদকর্তা, মানে অথেন্টিক পদকর্তা, গানটা কিন্তু ম্যাসিভ হিট। সেই গানটা যখন ও গানটা গায় স্টেজে বা অন্য কোথাও, বলে আমার এই গানটা না অমুক জায়গায় বেজেছিল। তো কী গান? না এই গান, এই গানটা কিন্তু আব্দুল করিমের গান, বাংলাদেশে একজন পদকর্তা। হচ্ছে এখানে একটা রোগ আছে ব্র্যাকেটে, অন্য লোকের গানকে আমার গান বলে চালিয়ে যাওয়ার। এটা খুব খারাপ, এটা ভয়ঙ্কর রোগ। এটা হচ্ছে মানে আত্মতুষ্টি একটা কথা। এখন যদি এখন দেখো, এখন হচ্ছে হাতে একটা স্মার্টফোনের যুগ, খুব ইজিলি বের হয়ে যাবে এই গানটা। আচ্ছা আচ্ছা, দেখি তো এই গানটা রচয়িতাকে, আচ্ছা এই গানটাকে, আরে এটা তো ওর, এটা তো পৌশালীর গান নয়। যেমন পিন্দারে পলাশের বোন গানটা আমার গান নয়। আমি এটা অন ক্যামেরাও বলেছি, আজও তোমার পডকাস্টে বলছি, পিন্দারে পলাশের বোন গানটা কিন্তু আমার গান নয়। ভাবতো দর্শকরা, সরি, মানে সবাই, মানে কিছু কিছু জায়গায় আমাকে শুনতে হয়েছে যে কি রে, তুই কি পিন্দারে পলাশের বোন গানটা নিজের নামে চালিয়ে দিয়েছিস? আমি কিন্তু কোনোদিন আমার ওই শিক্ষাটা নেই। শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি, গান নিয়ে পড়াশোনা করেছি, পদকর্তাকে সম্মান দেওয়ার দায়িত্বটাও আমার। আমি কবিগুরুর জায়গার মানুষ, আমি কখনোই এটা করতে পারি না। আমি বললাম না, আমি তো কোনোদিন করিনি। কিন্তু বলছে না, লোকে বলে পৌশালী দি ওই গানটা করুন। তখন কোন গানটা? না পিন্দারে পলাশের বোন গান। তো আমি তখন বললাম স্টেজে, আমি তারপরে সেই জায়গার স্টেজে গিয়ে বলেছি, পিন্দারে পলাশের বোন গানটা আমার গান নয়। পিন্দারে পলাশের বোন গানটা সুনীল মাহাতোর লেখা, কিরিটি মাহাতোর সুরে আমি গানটা গেয়েছি। এবার দেখো, কথাটা হচ্ছে কিছু কিছু গান আবিষ্কার হয়, কারোর দ্বারা হিট হয়, যার দ্বারা হিট হচ্ছে সেই তার নামটাই খুব প্রস্ফুটিত হয়, যার গান সে একটু ধামাচাপা পড়ে যায়। দিস ইজ দ্য ব্যালেন্স অফ আওয়ার সোসাইটি। এবার যেদিন এটা সমান সমান হবে, যে এ লিখেছে, এ গেয়েছে, মানে সমান দাড়িপাল্লার পাল্লা দুটো সমান, তখনই সেটা ইউ উইল বি দ্য রকস্টার। খুব সুন্দর একটা কথা বলে, কারণ আমাদের ছোটবেলায় যখন কলঙ্কিনী রাধা, তো অনেক ভাষণ আমরা শুনেছি। কলঙ্কিনী রাধা গানটা সেদিনকে এটা নিয়ে রিসার্চ হচ্ছিল, এটা আসামের কামরূপ অঞ্চলের কামরূপী গান।
এবং যিনি গানটি লিখেছেন তার নামটা এখনো পর্যন্ত অজানা। আমি পড়িনি, কথা পাইনি। হ্যাঁ, কিন্তু HMV স্টুডিও হ্যাঁ। থেকে আমি নামটা ওনার ভুলে গেছি, প্রথম রেকর্ড করেছিল আজ থেকে প্রায় 1976 কি 1970 সালে, তখনকার দিনে। তারও আগে বই কম হবে না, আমি এটাই বলতে চাইছি। কিন্তু গানটা এখন তার নামে পরিচিত। আচ্ছা, তার পরের ভার্সন পটাদা গানটা ভীষণ ভালো গে। প্লিজ পটাদা কিছু মনে করো না, আমি তোমার নামটা নিয়েছি। হ্যাঁ, মানে পটাদা ইজ ডার্লিং। পটাদা আমাদের এই ভার্সনটা বুঝতে পারবে, মিউজিশিয়ান মানুষ তো, পড়াশোনা করে স্টেজে ওঠে উনি, আমি জানি উনি বুঝতে পারবেন পটাদার ভার্সনটা ম্যাসিভ হিট। আচ্ছা, তারপরে কার্তিক দাস বাউল, আমার নিজের চোখে দেখা, মুর্শিদাবাদের মেদিনীপুরের একটা শোতে আমার আগে কার্তিক দাস বাউল ছিলেন। কার্তিক দাস বাউলকে বলা হচ্ছে দাদা কলঙ্কিনী রাধা, দাদা কলঙ্কিনী রাধা, অবভিয়াসলি কার্তিক দাস বাউলের গান। কিন্তু কার্তিক দা বললেন অন স্টেজ, বাউল মানুষ তো, ফকির মানুষ, এটা কিন্তু আমার গান নয়, এটা আজ থেকে অমুক বছর আগে লেখা আসামের কামরূপ অঞ্চলের কামরূপী গান। এটা শ্রীকৃষ্ণকে হারামজাদা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কলঙ্কিনীকে, রাধাকে কেন কলঙ্কিনী বলা হচ্ছে, পুরোটা ইতিহাসটা বলল, লোকে হাততালি দিল, গানটা শুরু হলো। দিস ইজ দ্য সিনারিও। হ্যাঁ, অবশ্যই প্রথমেই আমি বলেছিলাম যে গান গাইছে তার দায়িত্ব সেই গানটাকে শোনানোর, গানটাকে জানানোর। অডিয়েন্স নাও ইচ্ছা করতে পারে, কিন্তু অডিয়েন্সকে তোমার ওই ইচ্ছাটা প্রকাশ, মানে ইচ্ছাটা জাগিয়ে তোলার দায়িত্ব তোমার। তাহলে তোমাকে অডিয়েন্স বানিয়েছে কেন? একদম। আর তুমি যে আমি যে গানটা নিয়ে শুরু করলাম, তুমি তো আরও ডিটেলে তুমি বলে দিলে, যেটা বলতে চাইছিলাম। তো আমি যেটা বলছিলাম যে এই যে গান, মানে তুমি একটা টপিক তুললে যে কোনো এক রেকর্ড লেভেল বা কেউ একজন কোনো এক সময় রেকর্ড করেছে। আমরা যখন চোরকাটায় কাজ করি বা অন্য অনেক রেকর্ড লেভেলে আমি শুনি এখানে গিয়ে, যে কোনো একটা গান লোকগীতি দূর দূর থেকে কোনো চ্যানেলকে কেউ বিক্রি করেনি বা কিছু হয়নি, হয়তো প্রথমবার সেই গানটা ওই চ্যানেলে ওই টাইমে রেকর্ড হয়েছিল। যখন তুমি কপিরাইট ক্লেমে যাচ্ছ, ইউজুয়ালি কপিরাইট খাওয়া উচিত না, কিন্তু এটা অমুক চ্যানেলের থেকে প্রথম বেরিয়েছে বলে এই গানটা ওদের, জিনিসটা লজিক্যালি কিন্তু ঠিক না। এটা একটা খুব ডিফারেন্ট টপিক এবং খুব বিতর্কিত টপিক, বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না আমার পার্সোনাল। কারণ এটা কোথাও না কোথাও যিনি লিখেছেন, যিনি প্রথম গানটাকে অপমান করে, আর টাকাটা তুমি নিচ্ছ, তোমার যদি টাকা নিতে হয় তুমি তার একটা শেয়ার তাকে দাও। তুমি যদি প্রথমবার নিচ্ছই, আজকে ধরে নাও তোমার একটা গান তুমি লিখেছো আমাকে এবং তুমি চোরকাটা থেকে পাবলিশ করেছো, তার চোরকাটার দায়িত্ব যদি তার কপিরাইটে থেকে থাকে, অ্যাটলিস্ট তার একটা পার্সেন্টেজ তোমাকে দেওয়া বা তোমার পরের জেনারেশনকে দিয়ে যাওয়া, যদি সেটা ফেমাস হয়। তাহলে আমার মনে হয় যে এটা যারা রেকর্ড লেভেল সেই টাইমে ছিল, আমি জানি তারা করে কি না, আমার এটা আইডিয়া নেই। না, এটা করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে করে না, কিন্তু আমি যতটুকু এখন জেনেই তোমায় বলছি, এখন করে। ধরো কথার কথা বলছি, আমার কোনো গান তুমি গেয়েছো কোনো চ্যানেল থেকে, সেই চ্যানেল তোমাকেও পয়সা দেবে, যে পদকর্তা তাকেও একটা পার্সেন্টেজ দিচ্ছে, এটা একটা কাজ। সেকেন্ড হচ্ছে যে কিছু কিছু জায়গায় ধরো 70 বছর 75 বছরের পুরনো গান কপিরাইট আওতায় আসে কিনা, সেটার একটা রিসার্চ ওয়ার্ক আছে যে এটা কপিরাইটের আওতায় আসে কিনা। এবার যার গান তাকে একটা মানি দেওয়া হচ্ছে, মানে একটা রয়্যালটি এখন দেওয়া হয়। এটা খুব ভালো, এখন মোটামুটি ভাবে দেওয়া হয় এখন, কারণ এখন কপিরাইটের ইয়েটা ক্লেমটা এত বেশি বেড়ে গেছে, ওই ভয়ে হয়তো মাঝে মাঝে হয়তো লিগ্যাল কেসের ভয়ের জন্য, লিগ্যাল একটা ব্যাপার থাকে না, ওই জন্য। তা অনেক লোকগীতির তো মানে কোথা থেকে এসেছে, কোন জায়গা থেকে আসছে, কারা গিয়েছে, বেসিক্যালি লোকগীতির না, যদি আমি খুব চলতি ভাষায় বলি, ওটা তো 4টে দেওয়ালের মধ্যে এখনো আবদ্ধ করা যায়নি। রবীন্দ্রসঙ্গীত শেখানো হয়, অতুল প্রসাদ সেনের গান, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, রজনীকান্ত সেনের গান, নজরুল গীতি শেখানো হয়। ইনফ্যাক্ট কীর্তনও এখনো পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিতেও আছে এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতেও আছে, আরও অনেক ইউনিভার্সিটিতে আছে। কিন্তু তুমি লোকসঙ্গীতটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মেবি আছে, হয়তো আছে, আমাদের বিশ্বভারতীতে এখনো পর্যন্ত নেই। তাকে 4টে দেওয়ালের মধ্যে আনা যাচ্ছে না, এমন একটা ইউনিভার্সিটি নেই এটা শুধুমাত্র এটা একটা বিশাল বড় সাবজেক্ট, তাকে চাইলেই একটা ইউনিভার্সিটির মধ্যে ফেলা যাবে। এবং একটা জিনিস আমি তোমাকে বলতে গিয়ে আমি এটা মানে মাথায় আসলো যে প্রতিটা ঘরানা তুমি নাম নিলে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ডিএল রায়ের গান বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে গেলে আরও অনেকের নাম আসবে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নাম আসবে, কিন্তু লোকগীতিটা
কোনো নাম নেই। কোনো নাম নেই, কোনো রিজন নেই, কোনো রিলিজিয়ন নেই, কোনো দেশের নাম নেই, কোনো ভাষা নেই। লোকগীতি মানে লোকগীতি, এটা পাঞ্জাবের লোকগীতি, একটা মহারাষ্ট্রিয়ান ইংল্যান্ডের folk song আছে। ফোক সং আছে, একটা ইংল্যান্ডে বসে একটা লোকগীতি ইংল্যান্ড, আছে, একটা আবার একটা স্প্যানিশও স্প্যানিশ লোকগীতি আছে। লোকগীতি মানে folk তার একটা song। ফোক সং, যেটা মন থেকে কেউ লিখেছিল হুম। কোনো এক সময়, সেটা রয়ে গেছে। এবং লোকগীতি একটা মজা, যেটা রিসার্চ ওয়ার্ক যেহেতু কম, বা যেটা আমার আমার খুব ভালো লাগে, যেন নতুন নতুন লোকগীতি শুনি, অনেক সময় গুগল থেকে পাই, গুগল থেকে অনেক ভুল ইনফরমেশন আসে, বা যদি কেউ গানটা জানে তো তখন অনেক সময় জানার চেষ্টা করি। তো প্রতিটা লোকগীতির পেছনে যেমন ফিলোসফি থাকে, আর একটা ছোট্ট একটা ইতিহাস থাকে। ইতিহাসটা খুব ফ্যাসিনেটিং। ওটাই কেন মজা। লেখা হয়েছিল, ওটা কেন গানটা লেখা গানটা হয়েছিল, কেন লেখা হয়েছিল, কার জন্য লেখা তার হয়েছিল, জন্য কি উদ্দেশ্যে কি লেখা। উদ্দেশ্যে লেখা হয়েছিল। এই কাজটা কালিকাদা করতেন। হ্যাঁ, ওনার তো আর আমি এমনও শুনেছি অনেক অডিয়েন্স বলতো যে গানটা তো ঠিক আছে, গান তো সবাই ভালো গাইবে, তারপরে আমরা ওয়েট করতাম যে কালিকাদা কখন এই গানটার সম্বন্ধে বলবে। ভেরি ফ্যাসিনেটিং, খুব মজাদার। লোকসঙ্গীত খুব মজাদার, জানো তো। প্রচণ্ড। ওই জন্য ওই চেষ্টাটাই আমি করি। যখন তুমি প্রথম ইন্ট্রোডাকশনটা দিলে যে খুব হেসে, আমি ওই জন্য খুব হেসে হেসে নেচে নেচে গান গাই, তার জন্য আমাকে কথা শুনতে হয়। সে কি আমার ভালো লাগে। হ্যাঁ, ওটা আবার বিশাল বড় প্রসঙ্গ। হ্যাঁ, আমি একটু লোকসঙ্গীত ওভাবেই হ্যাঁ, গাওয়া উচিত। আমি একটু নেচে নেচে গান গাই, মানে হ্যাঁ। তাও নাচটা এখন কমে গেছে, আগেরটা তো হওয়া যাচ্ছে না। এখন নাচটা অনেক কমে গেছে, অনেক অনেক ধীর স্থির হয়ে গেছি আমি, তাও শুনতে হয়। কি গানের থেকে নাচ বেশি, গানের থেকে খাজনার থেকে বাজনা বেশি, এগুলো শুনতে, সেগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না, এখন করে না, আগে করতো, এখন আমার একদম ম্যাটার করে না। লোকসঙ্গীতটা খুব মজাদার, ওই আত্মিক সম্পর্কটা, ওই রসটা, হ্যাঁ। শুধু ওই রস, নবরস যেটা আমরা বলি না, ওই রস যেদিন কারোর নেশায় লাগবে, রক্তে লাগবে, সেও নাচবে। আমি খুব অবাক হলাম শুনে যে এটা কী করে। আমি তো ছোটোবেলায় পৌষ মেলায়, শান্তিনিকেতনের পৌষ মেলায় বাউলের জন্য যে এটা থাকে, দেখে থাকবে মেলার সময়, হ্যাঁ, সেখানে কিন্তু এনজয় করেই নাচতে নাচতে গাই। মানে আমি এটা খুব অবাক হলাম শুনে যে কেউ তোমাকে সমালোচনা করেছে। হ্যাঁ, এটা ভীষণ কি, মানে সমালোচনা। আমার বরং ভালো লাগতো যে আজকালকার দিনের মধ্যে যারা ইউটিউব থেকে উঠে এসেছেন, নতুন আমাদের বয়সী বা আমাদের ছোটো যারা, তাদের মধ্যে তুমি সব থেকে বেশি যে গানটাকে এনজয় করে গাও। আমি মানে গানটাকে এনজয় ইনফ্যাক্ট করি। তুমি আসার এখানে স্টুডিওতে ঢোকার আগে আমি টিমমেটদের সবাইকে বলছিলাম যে পৌশালী আমার একটা জিনিস খুব ভালো লাগে, যখন লোকসঙ্গীতটা গায় হ্যাঁ, ও জিনিসটাকে এনজয় করে, মানে যে জিনিসটা যেমন সেরকমভাবেই গায়। মানে হ্যাঁ, এটাই হওয়া উচিত, কারণ আমি ছোটোবেলায় যখন বাউলদের গান শুনতাম তারা এইভাবেই গানটা গাইতো, তো এটাই তো হওয়া উচিত। ডায়নামিক, মানে আমাকে সেটা কমেন্ট করার খুব অবাক আমাকে লাগলো। শুনতে হয় যে ও ভীষণ, দিদি একটু নাচটা থামান, গানটা করুন। আমি কিন্তু কিছুই নাচিনি, তো একটু হয়তো একটু এরকম হ্যাঁ, হয়েছে, মানে মাইকটা ধরো, মাইকটার সামনে আমি, মানে তোমাকে ডেমো করে আপনাদেরকেও ডেমো করে দেখাচ্ছি। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। আমি আগে এইটা শোনো, হ্যাঁ। এই ভার্সনটা শুনুন। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইধর তোকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। এটা একটা ভার্সন। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইধর তোকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। এটা যে এক্সপ্রেশন, এটাতেই অনেকের সমস্যা। আমি তো এইটা বেশি এনজয় করবো, মানে এটা হলে আমিও হারিয়ে যাবো যে হ্যাঁ, যাক আমার কিছু বলার নেই। এইটা হচ্ছে পার্থক্য। আমি ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছি, কোনো আইডিয়া নেই। আমিও ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছি, অতএব আমি অবাক লাগলো এটা কি। এইভাবেই গান গেয়ে যাবো এখনো। আমাকে প্রচুর, মানে এটা তো ভদ্র কথা আর কি, আরো অনেক আছে ক্রমশ প্রকাশ্য। এটা কিছু বলার নেই। তো ঠিক আছে, তুমি কোনো ট্র্যাকে চলে গেলে আমরা, তো দর্শকরা তো থাকবেই, তারা তাদের মধ্যে চলবেই। তো আমার একটা খুব বাজে একটা জিনিস মনে পড়ে গেল দর্শকদের থেকে, যে আমাদের একটা মিউজিক ভিডিও কাজ হচ্ছিল, তো জ্যোৎস্নারাতে শুনেছো তো গানটা? জ্যোৎস্নারাতে, আজ জ্যোৎস্নারাতে খুব ফেমাস। আচ্ছা, তো গানটার মিউজিক ভিডিও বানাচ্ছিলাম, গানটা গেয়েছিল প্রিয়দর্শী। আর ইউজুয়ালি ছেলে মেয়ে অনেকে গায়, বাট আমি ইচ্ছা করে ছেলে ভার্সনটা রেখেছিলাম। আচ্ছা, এবং গানটার মিউজিক ভিডিও আমার বানানো, আমার ছোটখাটো চ্যানেল আছে, দেখে নিও যদি থাকে কোনো সময়। এবার গানটার জিস্ট ছিল আমার ভিডিওতে যে আমার টপিকটা ডিফারেন্ট ছিল। একটা মেয়ের অ্যাক্সিডেন্টে মিসক্যারেজ হয়েছে, তারপর তাদের তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে, একটা মানে একটা সম্পর্কটা বাঁধছে না কোনোভাবে, কেউ ব্লেমও করছে না, বাট এটা দেখলে বুঝতে পারে জিনিসটা। এবার
হয়েছে। এবার আমি প্রিয়দর্শীকে ইউজুয়ালি বলে দিই কী হচ্ছে না হচ্ছে, আমাকে বলিনি। বললাম ভাই এটা আমার তরফ থেকে তোকে গিফট, তুই দেখে কিন্তু বলবি, অ্যাজ এ সিঙ্গার বলবি যে আমি ঠিক করেছি কিনা। এবার রিলিজ করলো, ইউজুয়ালি কাজ বলে দিই, দেখে ফোন করলো, ভাই তুই তো দারুণ করছিস, সুন্দর থিমে গেছিস। এবার তুমি আশা করি রবীন্দ্রসঙ্গীতের তুমি স্ট্রিটে জানো যে গানটা কেন লিখেছিলেন রবীন্দ্রনাথ। এবার কিছু আমাদের কলকাতার কিছু রবীন্দ্র প্রেমী বয়স্ক যারা, তারা আমাকে ডাইরেক্টলি প্রশ্ন করলেন, তুমি একটা প্রেমের গান তুমি কী করে একটা বাচ্চা মারা গেছে দেখাতে পারলে? আমি না আকাশ থেকে বললাম, প্রেমের গান তোর সঙ্গে রাতে কী করে হয়ে গেল? তুমি জানোই না, তোমাদের নতুন নতুন ছেলেপুলেরা এরকম আসে, তোমাদের কোনো আইডিয়া থাকে না, গান এরকম কাজ করা শুরু করে দাও। আমি বললাম আপনি কি জানেন গানটা রবীন্দ্রনাথ কেন লিখেছিল? আপনি কি জানেন গানটা কেন? আপনি গুগল করুন বা কোনো, আমি যতদূর আমি পড়াশোনা করেছিলাম যে ওনার বাচ্চা মারা, রবীন্দ্রনাথ বোধহয় মারা গেছিলেন, বা ছোটো ছেলে নাম শুনতে ছিল না কিছু, নামটা তো ভুল বললাম বোধহয় মোস্টলি। ছোটো ছেলে মারা যাওয়ার পর উনি শান্তিনিকেতন ফিরছিলেন, ট্রেনে বসে চাঁদের দিকে তাকিয়ে গানটা লিখছিলেন উনি। কিন্তু এখানে একটু মত পার্থক্য আছে, হতে পারে, বাট আমি ভার্সনটা পড়েছি। কিন্তু ছোট ছেলে মারা যাওয়ার জন্য পরে লিখেছেন, গানটা লিখেছেন যে রিজনটা ওটা কখন লিখেছে, ঘর মুছতে হবে। হ্যাঁ, তো এই রিজনটা ওটা ছিল। এবার কি কারণে অনেকে অনেক ডিফারেন্স আছে, আমি রিজনটা জানতাম ছোটোবেলা থেকে, আমি ওটাকে চেষ্টা করেছিলাম যে ওই ভার্সনটা কেউ কোনোদিন দেখায় না, আমি আমার মতো করে ইন্টারপ্রিটেশন করেছিলাম। এবার আমার কাজ তোমার খারাপ লাগতে পারে, আমি সেখানে ওপেন। তুমি এটা বলো না যে গানটা রবীন্দ্রনাথ প্রেম করার জন্য লিখেছিল, এইটা সমস্যা। আমার সমস্যা এইখানটাতে, ঠিক আছে? দেখলাম ভাই, তারপর তুমি জোর গলায় বলছো তুমি নতুন বাচ্চা, তোমাদের কোনো আইডিয়া নেই, তুমি গান নিয়ে ছেলে খেলা করছো, রবীন্দ্র অপমান করছে না। ভাই কী বলছে? ঠিক আছে স্যার, আমার ভুল করেছি, আমার ক্ষমা করে দেবেন। প্রেমের গান নয়, এটা অনেক বিষণ্ণতায় মোড়ানো একটা গান। আমি আর বলার মতো অবস্থাতে নেই না, ঠিক আছে? আমি রবীন্দ্রনাথকে ক্ষমা চেয়ে নেবো, আপনি ক্ষমা করবেন। তুমি বলার, আমি এটা বলি না, বাট তুমি বলার পর মনে পড়লো যে কেউ যদি ফোক গানে নাচটাকে যদি মেনে না নেয়, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। না, যদি কেউ ধরো, আমি নিজেও অ্যানালাইসিস করি যে হ্যাঁ আমি একটু অতিরিক্ত নেচে ফেলেছি, আমি পরের স্টেজ থেকে আর নাচবো না, এই অ্যানালাইসিসটাও কিন্তু চলে, যে না আমি একটু অতিরঞ্জিত হয়ে গেছে, বা এটার পুরো ছাপড়িদের মতন লাগছে দেখতে, এখানে আমি একটু বেশি কথা বলে ফেলেছি, এখানে আমি একটু বেশি হাতটা তুলে ফেলেছি, আমি কিন্তু সেটা রেকটিফাই করি। গঠনমূলক সমালোচনা জানো তো সবসময় অ্যাকসেপ্টেবল, সবসময়, কিন্তু আঘাত দিয়ে কথা বলাটা অ্যাকসেপ্টেবল নয়। আমি এই পার্থক্যটা করেই মঞ্চে উঠি, এবং আমি ওই পার্থক্যটা নিয়ে আমার শিল্পী সত্তা, আমি শ্রোতা হিসেবে বলো প্লিজ নিয়ে চেঞ্জ করো না, আমরা এটাকে এনজয় করি প্রচন্ড। আমি অনেক, আমাকে প্রচুর ইয়াং ছেলেরা বলেছে, আমি ইনফ্যাক্ট অনুষ্ঠান করতে গিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে গান গাইছি, অডিয়েন্স থেকে বলছে নাচটা কম হচ্ছে দিদি, একটু ওরকম করলে হবে না, আপনি সেটাই করুন, আপনি মন খুলে গান করুন। 5টা লোক কি বললো সেটা নিয়ে সরি 5টা লোক কি বললো সেটা নিয়ে আপনার কি চিন্তা করার কোনো দরকার? আপনাকে যেটা উদ্দেশ্যে আপনাকে আনানো, যেটা দেখেছি আপনাকে মোবাইলে, আমরা তো সেটাই দেখব। এই হচ্ছে দর্শকই মনে রাখবে, আলটিমেট দর্শক যেটা বলবে। হয়তো যখন লোকগীতি এসেছিল তখনও গানটাকে হয়তো ওই সময় কেউ মেনে নেয়নি বা ভালো হয়নি, পরে লোকে সেটাকে মেনে নিয়েছে, এটাই তো আলটিমেট। এই যে রিভার্স এটা বলেছিলাম, চলতে থাকে এখানে যে আমরা একটা খুব সুন্দর ডিসকাশনে শিফট করে গেছি। তো তুমি তোমারটাতে ফিরে আসছি, ঠিক আছে? ছিটকে বেরিয়ে গেছি, দুঃখিত, আমি এটা অন্যদিকে তো ট্র্যাক করে দিয়েছিলাম। তো আমরা এবার ফিরে আসছি এখানটায় তোমারটাতে। তো তুমি এখন যে ধরনের গান গাইছো, আরও বিভিন্ন ধরনের গান আসছে, এবং তুমি এখন ব্যক্তিগতভাবে তোমার কি কোনো মানে নিজের লেখা গান বা নিজের এটা করার চেষ্টা করছো? আমি লিখতে খুব একটা ভালো পারি না। আচ্ছা, আমি যতটুকু লিখি যেটা সোশ্যাল মিডিয়াতে, সেটা আমার মাথার প্রসূত, কিন্তু গানের জন্য যে লেখাটা অথেন্টিসিটির দরকার, সেই ট্যালেন্টেড আমি নই। কিন্তু ভালো কথা আর ভালো সুরে আমি সবসময় সামিল, আমি সবসময় আছি। এইটাকে মাথায় রেখে আমার একটা পরবর্তী কাজ আসছে, এটার অ্যালবামের নাম মানে আমি রেখেছি অন্য গান, মানে রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত থেকে আলাদা একটা অন্য বাইরে একটা অন্য অরিজিনাল সং। যদি ভালো লাগে তাহলে অন্য গান আজকে অনন্য গানও হতে পারে, আর যদি ভালো না লাগে তাহলে আর কি হবে, ওটা আর্কাইভ হিসাবেই পড়ে থাকবে, এরকম একটা ব্যাপার। তোমার চ্যানেলে আসবে না তোমরা? এটা আমার চ্যানেলেই আসছে। আচ্ছা, আর এটা আমার খুব ড্রিম প্রজেক্ট একটা। মানে দেখো, উত্তরোত্তর তো লোকে ভাবতে শুরু করে, মানে এক্সপেরিমেন্টটা যেন সঠিকভাবে এবং রুচি সম্পন্ন হয়,
এটা আমি মনে করি। তাই আমি আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, আমি একটা এরকম হয় না তো মানে আমরা তো সমাজবদ্ধ জীব, আমাদের কোথাও একটা জায়গায় একটা ভেরিয়েশন থাকে, আমাদের কোথাও একটা জায়গায় আমাদের থামতে হয়, একটা অলিখিত কিন্তু ব্যাপার, অলিখিত একটা ব্যাপার। সেইটাকে মাথায় রেখে একটা ভালো কথা, ভালো সুর, কৌস্তব একটা বাচ্চা ছেলে, ও অনেক দিন ধরে আমাকে বলছে পৌঁছলে যে তুমি একটা অন্য গান চেষ্টা করে দেখো, তুমি পারবে, দেখবে তোমার মানে তোমার জীবনে চলার পথে, মানে শিল্পীর জীবনে চলার পথে কেউ না করে যদি পেছন থেকে, যেমন আমার বাংলাদেশের বন্ধুরা ধাক্কা মেরে দিল, ভাই তুই গানগুলো কর, তারপরে কালিকাদা এসে পুষ, এই তুই গানগুলো কেন করবি না, এই না ওই না, বকা ঝকা চত্থাপ্পড়ও খেয়েছি জানো তো, এরকম একটা ব্যাপার। এবার হচ্ছে সব বাচ্চা ছেলে পোষালে তুমি এই গানগুলো একবার চেষ্টা করে দেখো। তো আমি নাম দিয়েছি অন্য গান, চারটে মানুষের চারটে ফিলিংসের ওপরে, ভালোবাসা তো অবভিয়াসলি আছে। আর ওই গান, ওই যে বললাম, যদি অন্য গান যদি অনন্য গান হয়ে যায় তাহলে তো জয়গুরু। আমরা আশা করবো সত্যি যেন হয়, আমরা তো অপেক্ষায় থাকবো তোমার নতুন গানের জন্য, নতুন অ্যালবামের জন্য। আমাদের তরফ থেকে শুভেচ্ছা, আমাদের দর্শকদের কাছেও অনুরোধ করবো, মানে ওটা একটা কমপ্লিট ডিফারেন্ট জনার, মানে যেটাতে মানুষ আমাকে দেখতে, আমি জানি পরিবর্তন, এটাই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে মনের চর্চা যেখানে কম থাকে সেখানে সামান্যতম পরিবর্তন অ্যাকসেপ্ট করতে মানুষ ভাবে, এটা খুব সুন্দর একটা কথা, যেখানে মনের চর্চাটা কম। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমার যারা দর্শক, যারা আমাকে ভালোবাসে, তাদের মনের চর্চাটা আমার সাথে সাথে আছে, তারা আমাকে ঠিক অ্যাকসেপ্ট করবে আমার অন্য গান নিয়ে, এই গানগুলোর সাথে। বাহ, এটা খুব সুন্দর একটা কথা বললে। রবীন্দ্রনাথ লাইনটা নিয়ে ডিসকাস হয়ে যাচ্ছি না, খুব একটা বড়, প্রচন্ড বড় একটা দুঃখের একটা জায়গায় চলে যাবে, ফার্স্ট স্টেশনের জায়গা। দুঃখের জায়গা নয়, আমার দুঃখ না, আমি বলছি মানে এটা শিল্পী হিসেবে কাজ করা একটা ফার্স্ট স্টেশন জায়গায় চলে যাবে, কারণ খুব ভারী জায়গা, খুব ভারী জায়গা, মানে কেউ চেঞ্জ হতে চায় না, আর নিজেকে সবাই একটা বদ্ধ করে রাখে, দেন তারপর বলে যে আমরা অনেক কিছু জানি। তো আর যাচ্ছি না, সো সুইট, নিজে অনেক কিছু জানে কি, আবার বলো প্লিজ রিপিট না। এখানে জিনিসটা এরকম থাকে, মানে আমাদের এতে আমি অল্প জানি, কিন্তু না, আমি প্রচন্ড ওপেন মাইন্ডেড। আমাকে রবীন্দ্রনাথ এসব কিছু বলেছেন বা অনেক কিছু বলেছেন, তো আমি সব কিছু করতে চাই, কিন্তু আমরা যখন কোনো কাজ করছি সামনে দেখি না, এটা দেখে করা যায় না, এটা ওরকম ছিল, তোমাকে এরকমই করতে হবে। এবার আমি যদি সম্মান রেখে কাজ করি, মুখে বলা আর কাজে করা, হ্যাঁ, মানে এটা হচ্ছে ভীষণ ডিফারেন্ট, মানে ভালো লাগা আর ভালোবাসার মতন পার্থক্য। দারুণ কথাটা বলবে। আর পডকাস্টটা শেষ করতে ইচ্ছে করছে না আজকে। যাই হোক, আমি নিজের ঘটনা কোনো লোককে পেয়েছি আজকে প্রথম। না, এবার মানুষ বোর হয়ে যাবে, আমি জানি, বেশিক্ষণ লং লাস্টিং করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা বেশিক্ষণ টানবো না। তো আমার ছাড়তে ইচ্ছে করছে না, বাট অনেক বড় হয়ে যাবে। তো তোমার আসছে যে গানগুলো আসছে, সেগুলোর জন্য আমাদের তরফ থেকে খুব শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং আমরা আমাদের চ্যানেলের জন্য বলবো যে দর্শকদের যে অবশ্যই গানগুলো শুনবেন, পাশে থাকবেন। পোস্টালি নতুন একটা চেষ্টা করছে এবং পাশে থাকবেই, ঠিক আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আমরাও জানি, আমরা থাকবে আছি, বাট এই আর কি। তো আজকে যদি কোথাও, মানে এটা যদি ক্লিশে প্রশ্ন, তাই জিজ্ঞেস করছি, কোনো এক পোষালি যদি ছোটোবেলায় তোমাকে দেখে বড় হচ্ছে, সে কাজ শিখছে, গান শিখছে, চেষ্টা করছে, তাকে তুমি কি মেসেজ দিতে চাইবে, বা কোনো একটা দর্শককে কি বলতে চাইবে? মানে আমাকে দেখে শিখছে, হ্যাঁ, ছোট একদম বাচ্চা, তুমি হয়তো ইন্সপিরেশন, আমি হচ্ছি তার ইন্সপিরেশন। কিভাবে তাকে বি বোল্ড অ্যান্ড স্মার্ট, লোকে কি বললো না বললো জাস্ট কিচ্ছু যায় আসে না, লোক তোমার জীবনযাপন ডিসাইড করবে না, জীবন তোমার। অনেক ঘাত প্রতিঘাত আছে, মাথা উঁচু করে চলো। আরেকটা যেটা আমি খুব ফিল করি, যে তার আগে বলে রাখি আমি কেন ফিল করি, তার কারণ আজ খুব স্পেসিফিক করে না বললে আজকাল মানুষ খুব ডাবল মিনিং, দেন ট্রিপল মিনিং, দেন সর্বনাশ মিনিংয়ে পরিণত হয়ে যায়। তো আমি আগে নর্মাল মিনিংয়ে বলতে চাইছি, যে একজন 92 ইয়ার্স ওল্ড লেডিকে একজন প্রশ্ন করেছিলেন, একজন এই তোমাদেরই একটা পডকাস্টে, অ্যান্ড শি ওয়াজ আ ব্রিটিশ। তো ওনাকে বলা হয়েছে যে এনি রিগ্রেট, তখন কোনো অনুশোচনা জীবনে, তখন ভদ্রমহিলা ইংরেজিতে উত্তর দিচ্ছে, আমি বাংলায় বলছে যে যখন তুমি দেখছো যে ওই দরজাটা তোমার জন্য বন্ধ, ডোন্ট ফোকাস দ্য ক্লোজ ডোর, অলওয়েজ রিমেম্বার দ্য উইন্ডো ইজ ওপেন ফর ইউ। অলওয়েজ ফোকাস দ্য উইন্ডো ইজ ওপেন ফর ইউ। ওই দরজাটা তোমার জন্য বন্ধ, তুমি তাকে খোলার আপ্রাণ চেষ্টা করছো, সে খুলছে না, তার পেছনে পড়ে সময় নষ্ট করো না, এনার্জি নষ্ট করো না। দেখো তোমার উইন্ডোটা তোমার জন্য, তোমার অপরচুনিটি ওই জায়গায়, সেখান থেকে তুমি কাজটা করো। হ্যাঁ,
পয়েন্ট 2, ওই দরজা যদি ঈশ্বর এসে খুলে দেয়, কোনো মানুষের বাচ্চা সেই দরজা বন্ধ করার জায়গায় নেই। সো বিলিভ অন ইয়োর সেলফ ফার্স্ট। যেটা করছো 1000টা ঘা খাবে, যখনই তুমি ঘা খাবে তখনই তুমি ভাববে তুমি একদম কারেক্ট ওয়েতে আছো। সো বি বোল্ড, স্মার্ট, নেভার রিগ্রেট, আইদার ইউ উইন অর ইউ লার্ন। স্বামী বিবেকানন্দ। একদম। আমি ওনার জন্মদিনে জন্মেছি, 12 জানুয়ারি ইজ মাই বার্থডে। হাউ লাকি। ইয়েস, ওই জন্য আমি ওনাকে ভীষণ বিশ্বাস করি। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো আছে, আর লালন সাইজি আমার জীবনের আদর্শের মধ্যে পড়েন এনারা। তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখি, ব্যাস। আরে বাপরে, উনি তো একদম কি চলে। ছোটবেলায় ফিরে যাচ্ছি আমি আজকে সম্ভব, তো হ্যাঁ। প্রশাসনের কথা বলতে বলতে। তো খুব সুন্দর একটা মেসেজ, এবং ভালো লাগলো যে তুমি আমাদের পডকাস্টে আসলে। খুব ভালো লাগলো। এবং আমার খুব ভালো লাগলো যে এরকম একটা আড্ডা, সত্যি একটা আড্ডায় আমি নিজে পার্সোনালি খুব এনজয় করেছি, এবং কোথাও না কোথাও নিজে ফিরে যাচ্ছিলাম নিজের জায়গায়। তো ভালো লাগলো তুমি এসেছো। আশা করবো আবার তুমি কখনো না কখনো কোনো না কোনো বড় কাজ প্রমোশন করতে এখানে আসবে হয়তো। ডেফিনেটলি। তো তোমার পডকাস্ট থেকে আমার আপকামিং কাজ বললাম, আর সেই কাজের প্রমোশনে আমি তোমার পডকাস্টে আসবো না, এটা হতেই পারে। নিশ্চয়ই এসো, আরও কথা হবে, কারণ কথা শেষ হলো না। তো ভালো থেকো, আরও গান গিয়েও, এবং নিজেকে চেঞ্জ করবো না অবশ্যই। না, অবশ্যই একদমই চেঞ্জ করবো। যতটুকু চেঞ্জ করলে আর কি, মানে নিজের বয়সটাকে ধরে রাখা যায়। এটা খুব দুঃখের জায়গায় চলে যাচ্ছে, বয়স নিয়ে কথা বলতে নেই। বয়স আমাদের বয়স থেমে গেছে। ও হয় বলে না, মেয়েদের বয়স নিয়ে এটা তো বিভীষিকা, এটা বিশাল বড় সাবজেক্ট। ওই যতটুকু আর কি মেনটেন করা যায়, যতটুকু আর কি ভদ্র সভ্য হয়ে থাকা হয় নিজের বয়সকে সামনে রেখে, ওইটুকু আছি। আদারওয়াইজ আমি ভীষণ বয়স থেমে গেছে, কোনো চাপ নেই। বয়স থেমে গেছে না, কিন্তু তুমি থেমে থেকো না, এবং তোমার এন্টায়ার টিম সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। তোমার চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের কাজটা করে দিও। পাশের বাড়ির লোক কি ভাবলো, সামনের বাড়ির লোক কি ভাবলো, এই ভাবতে ভাবতে তোমার যেন আধা বসন্ত পার হয়ে না যায়। আমি আধা সেকেন্ডও দিই একদমই না। বসন্ত লেগে থাক তোমার একদম। এবং তোমার সকল টিমমেটদের মনে, এটাই কামনা করব। অনেক ধন্যবাদ। জয় গুরু। ধন্যবাদ। তো আজকে নমস্কার তোমাকে, ভালো থেকো। আমি জাস্ট ফ্লোতে বেরিয়ে যাচ্ছিলাম আজকে। যাই হোক, আজকে আমরা খুব সুন্দর একটা আড্ডা দিলাম। পৌশালী আমাদের এখানে এসেছে, এবং আমরা অনেক গান নিয়ে, লোকগীতি নিয়ে, এবং অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, যেটা আমরা অনেক দেখেছি, অনেক আগে দেখেছি, এবং অনেক উপলব্ধিও করেছি। আমাদের তো খুব ভালো লাগলো, এবং আশা করি আপনারাও খুব উপভোগ করেছেন। তো আপনারা ওনার নতুন অ্যালবামটা দেখবেন, গানগুলো শুনবেন, ওনার পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখানে কাজ করছেন, বা হয়তো আমাদের পরের কোনো এপিসোডে আসতে চান, যদি আমাদের এখানে আমাদের আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের সমস্ত কিছু লিঙ্ক। তো আপনারা আসুন, নিজেদের গল্প এখানে রাখুন, আপনারা সবার গল্প এখানে আনতে পারেন, কোনো সমস্যা নেই। আর নতুন নতুন গান শুনুন, সমস্ত ধরনের গান শুনুন, সমস্ত গানকে বাঁচিয়ে রাখুন। আর পারলে একটু গানের পেছনে ইতিহাসগুলোকে দেখুন, খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, আপনাদের ফ্যামিলি ভালো থাকুন। নমস্কার।